আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখন উত্তাল রাজধানী ঢাকা। ছাত্র জনতার জুলাই শক্তি একত্রিত হয়ে এখন দাবিতে সোচ্চার। প্রতিদিনই একই দাবিতে উত্তাল রাজধানী ঢাকার রাজপথ। দাবিতে যুক্ত হয়েছে আগে আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপর নির্বাচন। বাংলাদেশকে ভারত নিজেদের একটা অঘোষিত কলোনি বানিয়ে এতদিন শোষণ করেছে। আজ যখন বাংলাদেশ ভারতীয় আধিপত্যমুক্ত হওয়ার পথে, ঠিক তখনই নরেন্দ্র মোদীর ভারত এবং তাদের মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত বিচক্ষণতার সাথে সকল ষড়যন্ত্র রুখে দিচ্ছেন। দেশের মধ্যেই এবার কি চাপে পড়তে চলেছেন দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস? ভাবছেন তো কেন? কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং এরই সাথে আরও অনেকগুলো ভিডিও নিয়ে আজকের নিউজটি তৈরি করা হচ্ছে। আশা করছি সম্পূর্ণ নিউজটি জুড়ে সাথে থাকবেন। আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাধা হয়ে দাঁড়ান, তাহলে তার সঙ্গেই যুদ্ধ হবে। এরপর প্রশ্ন উঠছে যে তাহলে এবার কি মোহাম্মদ ইউনূসের সঙ্গেই যুদ্ধ পাতবে? তবে এবারই প্রথম নয়, এর আগেও ইউনূস সরকারের উপদেষ্টা মাহফুজ আলমও ইউনূসের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। এবার সরাসরি ইউনূসের নাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নাহিদ ইসলামের দলের শীর্ষস্থানীয় নেতা নাসির উদ্দিন। জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা যে বা যারা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করতে হবে। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যেরও নিন্দা করেছেন। নিষিদ্ধ করে তাদের বিচার করে এরপরে আমাদের দেশটাকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এটাই আমাদের দাবি। সারা বাংলাদেশের মানুষের একটাই দাবি, এই বাংলাদেশে খুনি হাসিনা এই বসবাস করতে পারবে না। এই দেশে মানুষ এই খুনি হাসিনার আর কোনোদিন বুকে জড়াবে না। মানুষের যে ক্ষতি করেছে, যে হত্যা করেছে, যে গুম করেছে, যে লুণ্ঠন করেছে, যে মানুষের ক্ষতি করেছে এই বাংলার মানুষের, এই মানুষ আর এই হাসিনারে দেখতে চায় না। হাসিনার দল এবং যুবলীগ, আওয়ামী লীগ এই পার্টিতে আর প্রতিষ্ঠিত করতে দেবে না। বিগত 16 বছরের জুলুম নির্যাতনের পাশাপাশি আওয়ামী লীগকে ইসলাম ও দেশ বিরোধী বলছেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তাই বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় বিজেপির একটি শাখা, যা বাংলাদেশে ভারতের সুবিধা যেগুলো আছে এগুলো বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করে। আওয়ামী লীগ যে কাণ্ড ঘটাইছে বাংলাদেশের মধ্যে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের কাণ্ড করা আওয়ামী লীগ আর কেউ করে নাই। সে হলো ফ্যাসিস্ট দল, সে হলো খুনির দল। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ক্ষমতার পালাবদল হয়েছে, তারপর 7.5 মাসের বেশি সময় চলে গেল। আমাদের বিশ্লেষণ হলো এই 7.5 মাসে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সাথে আমরা মিশরের পরিস্থিতির বড্ড মিল খুঁজে পাচ্ছি। গণ আন্দোলনের মুখে মিশরে যে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি পাল্টে গিয়েছিল মাত্র 1 বছরের মধ্যে। নায়ক থেকে রাতারাতি ভিলেন বলে গিয়েছিলেন মোহাম্মদ মুরসি। বিশ্লেষকরা বলছেন আরব বসন্তের ট্রাজিক হিরো মুরসি শুধু নিজে ডুবেননি, মিশরকেও ডুবিয়েছিলেন, যার পেছনে ছিল 7টি কারণ। এসব কারণের প্রত্যেকটির সাথে আমরা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের শাসনামলের হুবহু মিল খুঁজে পাই। ফলে প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশের পরিণতি কি ডক্টর ইউনূস মিশরের দিকে নিয়ে যাচ্ছেন? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 1 যুগ আগে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্বৈরতন্ত্র বিরোধী যে গণবিক্ষোভ শুরু হয়েছিল, সেটির ধাক্কায় পতন ঘটে মিশরের 3 দশকের শাসক হোসনি মোবারকের। দুর্নীতি, অপশাসন, মানবাধিকার লঙ্ঘন ও বেকারত্বের প্রতিবাদে শুরু হওয়া গণবিক্ষোভের এসব ঘটনা বিশ্বব্যাপী পরিচিতি পায় আরব বসন্ত নামে। আরব দেশগুলোর মধ্যে প্রথম বিক্ষোভ শুরু হয় মিশরে। কায়রোর তাহরির স্কোয়ারের হাজার হাজার বিক্ষোভকারী একত্রিত হন এবং তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগ দাবি করেন। টানা 18 দিন বিক্ষোভ চলার পর মিস্টার মোবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এর 1.5 বছরের মাথায় গণতান্ত্রিক পদ্ধতিতে মিশরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দেশটির 5000 বছরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের ক্ষমতায় আসে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড। 2012 সালে সেই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট হন ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি।
তবে সামরিক বাহিনী তাকে উৎখাতের আগে মাত্র 1 বছর ক্ষমতায় থাকতে পেরেছিলেন তিনি। 2013 সালে মুরসির সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সামরিক বাহিনী মুরসিকে সংকট সমাধানে আলটিমেটাম দিলে মুরসি তা মানতে অস্বীকার করেন, যার ফলশ্রুতিতে সামরিক বাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে 3 জুলাই তাকে উৎখাত করে। ক্ষমতা দখল করেন বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি, যিনি সেই সময় দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ক্ষমতাচ্যুত করার পর একাধিক অভিযোগ তুলে মিস্টার মুরসিকে গ্রেফতার করা হয় এবং তিনি কারাবন্দী অবস্থাতেই 2019 সালের 17 জুন মারা যান। মিস্টার মুরসির মৃত্যুর 5 বছর পর অনেকেই তাকে স্মরণ করেছেন আরব বসন্ত খ্যাত ষড়যন্ত্র বিরোধী সেই গণবিক্ষোভের ট্রাজিক হিরো বা দুর্ভাগা নায়ক হিসেবে। প্রশ্ন হলো, একটি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এলেও মাত্র 1 বছরের ব্যবধানে কেন নিজের নিয়োগকৃত সেনাপ্রধানের হাতে ক্ষমতাচ্যুত হতে হয় মোহাম্মদ মুরসিকে? দর্শক, আমাদের চিন্তা মুরসির ট্রাজিক হিরো হওয়া নিয়ে নয়, বরং মিশরের পরিণতি আর মুরসি সরকার 1 বছরের কর্মকাণ্ডের সাথে আমরা বর্তমান বাংলাদেশের আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অদ্ভুত কিছু মিল খুঁজে পাই। এই মিলগুলো এতটাই প্রাসঙ্গিক যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝতে আমাদেরকে সাহায্য করবে, যোগাবে ভবিষ্যতের ভাবনার ঘোড়া। মিশরের বিপ্লব বা অভ্যুত্থান ব্যর্থ হওয়া নিয়ে বহু গবেষণা হয়েছে, অনেকে দাঁড় করিয়েছেন বিশ্লেষণ। এমন 15টি গবেষণাধর্মী বিশ্লেষণ পর্যালোচনা করে আমরা খুঁজে পেয়েছি প্রধান 7টি কারণ, যেগুলোর কারণে আরব বসন্তের পর রাষ্ট্রনায়ক হয়েও 1 বছরের মধ্যে সরে যেতে বাধ্য হয়েছিলেন মুরসি। প্রথম কারণ, পক্ষপাতমূলক আচরণ। মিশরে আরব বসন্তে বাম, ডান, মধ্যপন্থী, মুসলিম, খ্রিস্টান ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থান ঘটায়। এমনকি সঙ্গে ছিল হোসনি মোবারকের অনুগত সেনাবাহিনীও, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম বাংলাদেশের জুলাই আন্দোলনে। কিন্তু ক্ষমতা পেয়ে মিশরের মুরসি হয়ে যান একচোখা ব্রাদারহুড আর উগ্র ইসলামপন্থী ছাড়া বাকিদের সাথে তার তৈরি হয়েছিল বিরাট দূরত্ব, ঠিক যেমনটা আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূস তার নিয়োগকর্তা বলে পরিচিত ছাত্র এবং তাদের দল জাতীয় নাগরিক পার্টিকে সব ধরনের সুবিধা দিয়ে যাচ্ছেন। যেখানে নিবন্ধিত দলগুলো সরকার আমন্ত্রণই পায় না, সেখানে অনিবন্ধিত জাতীয় নাগরিক পার্টি নেতারা ডক্টর ইউনূসের সাথে হামেশাই বৈঠক করেন, ব্যবহার করছে সরকারি ও রাষ্ট্রীয় সুবিধাগুলো। দ্বিতীয় কারণ, উগ্রপন্থীদের বারবারান্ত। নির্বাচনের সব মিশরীয় রাষ্ট্রপ্রধান হবার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। খবরটি নিয়ে আসছে। খবরটি ইংরেজিতে পাঠানো একটি নোট। সেই নোটটা মেসেজ হিসেবে আমার কাছে পাঠিয়েছেন। আমি প্রথমে নোটটি ইংরেজিতে সেখানে কি বলা হয়েছে সেটা আমি পড়ব, তারপরে বাংলায় আমি তার অর্থ, তার মানেটা আমি নিয়ে আসবো। নোটে লেখা হয়েছে, প্রবাবলি টুমরো এ হাই প্রোফাইল মিটিং উইল বি হেল্ড ইন আর্মি হেডকোয়ার্টার্স। অল দ্য senior generals, all GOC will take part in the meeting. CAS will have consent from all the respective commanders to fix the role of army to negotiate the blame imposed by Hasnat Abdullah and other leaders of the National Citizens Party on army interfering with the political atmosphere. They will probably decide whether the army will go for all-out actions to neutralize the interim government and declare emergency, meaning the army will be in power or not. Tomorrow will be a very crucial day for Bangladesh. এর সহজ অর্থ হলো, সম্ভবত আগামীকাল সেনার সদর দপ্তরে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হবে। সমস্ত সিনিয়র জেনারেল এবং সমস্ত জিওসি, জেনারেল অফিসার কমান্ডিং, তারা এই সভায় অংশ নেবেন। আপনাদের আজকে সকালে একটা বলেছিলাম, সকালের একটি ভিডিওতে, যে গতকাল হাসনাত আবদুল্লাহ, গত পরশু অ্যাকচুয়ালি বৃহস্পতিবার, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেনাবাহিনীর সাথে লড়াইয়ের কথা। সেখানে আবার গতকাল যে জুমার নামাজের কে সামনে রেখে দিয়ে সকাল থেকে যেভাবে ঢাকায় একটা প্রতিবাদের ব্যবস্থা করেছিল ওই হিজবুত তেহরির ইত্যাদি যে সমস্ত সংগঠন, মানে মৌলবাদী সংগঠনগুলো, সেই ব্যাপারে কালকে আমি আজকে বলেছিলাম যে সেটা নিয়েও মানে চরম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশে। এখন অবধি এই পরিস্থিতি ঢাকায় হয়েছে কিছু, কুমিল্লায়, এমনকি কুমিল্লাতে সেখানে গোলমালও পর্যন্ত হয়েছে। যাই হোক, এখানে কি বলা হচ্ছে সেই প্রসঙ্গে আবার ফিরি। তারা বলেছেন হাসনাত আবদুল্লাহ, আমার এই যে আমি মেসেজটা পেয়েছি সেই মেসেজে লেখা রয়েছে যে হাসনাত আবদুল্লাহ এবং ন্যাশনাল সিটিজেন্স পার্টির অন্যান্য নেতারা সেনাবাহিনীর ওপর রাজনৈতিক পরিবেশে, মানে এই সরকারের ওপরে হস্তক্ষেপের অভিযোগ করেছেন এবং এই হস্তক্ষেপ যে অভিযোগ, সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেইটা আলোচনার জন্য CAS
মানে জেনারেল ওয়াকারুজ্জামান সংশ্লিষ্ট সকল কমান্ডারের সম্মতি নিয়ে তারপরে সেই মতো কাজ করবেন। তারা এই মিটিংয়ের সিদ্ধান্ত নেবেন যে সেনাবাহিনী